সেরাদ্বীপে আপনাকে স্বাগতম। সেরাদ্বীপ হলো বাংলাদেশের মানচিত্রের দক্ষিণের সর্বশেষ ভূখণ্ড। দক্ষিণ দিকে এরপরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নেই। সেন্ট মার্টিন থেকে বিচ্ছিন্ন ১০০ থেকে ৫০০ বর্গ মিটার আয়তন বিশিষ্ট কয়েকটি দ্বীপ রয়েছে, যেগুলোকে স্থানীয়ভাবে সেরাদিয়া বা সিরাদিয়া বলে থাকে। সেরা অর্থ বিচ্ছিন্ন বা আলাদা। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বলেই এই দ্বীপটির নাম সেরাদ্বীপ। সেরাদ্বীপে বর্তমানে ভ্রমণ সম্পূর্ণ নিষেধ। কিভাবে আমরা সেরাদ্বীপে আসলাম, আজকের ভিডিও এইটা নিয়েই। চলুন আমরা সেরাদ্বীপের দিকে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে আমাদের সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন। তো আর একটু পরেই সানসেট। আপনার বাইরের এনভায়রনমেন্টটা দেখছেন কীরকম, অর্থাৎ সূর্য উদয় হবে সেন্ট মার্টিনে। আবার চন্দ্র। আর কত দূর সেরাদ্বীপ যাচ্ছি। রিক্সাওয়ালাকে বললাম যে ভাড়া কত নেবে। ৫০০ টাকা, মাত্র ৫ কিলোমিটার ৫০০ টাকা নেবে। আমরা এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি। এই সামনে কিন্তু দড়ি বেঁধে পড়বে। কেমন লাগছে সকালবেলা? সেই ভাই, সেই আপনি তো একদমই সেই। আপনি তো ঘুম থেকে উঠতে চান না। ঘুম থেকে উঠতে চাইলাম না, কিন্তু এসে যে এরকম একটা প্রকৃতির ফিল পাবো, তাইলে মনে করেন ঘুমিয়ে থাকলে এটা একদম বৃথা চলে যেত। আমি কদিন আগে যখন বাসে ভাবলাম যে সেন্ট মার্টিন আসতে দেরি হবে, তো তখন আমি এয়ারের টিকিট কেটে ঢাকা থেকে কক্সবাজার আসি। অ্যাকচুয়ালি আমি তো ফেসবুকে পোস্ট দিই যে মালদ্বীপে যাই। মনে করছেন, বিশ্বাস করছেন, কারণ আমি যেতে পারি। তবে আমি মালদ্বীপে আসি নাই, আমি এসেছি বাংলাদেশের মালদ্বীপ। এটাকে যদি আপনি মালদ্বীপ বলেন, তো আমার মনে হয় কিছুতেই ভুল হওয়ার সম্ভাবনা নেই। মালদ্বীপ হোক বা না হোক, তবে আমার এই সেন্ট মার্টিন মালদ্বীপের চাইতে কোনো অংশেই কম নয়। তো হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত। এখন আমরা একটা মোটরসাইকেল রিজার্ভ করলাম এবং মোটরসাইকেলে চলছি। মোটরসাইকেল এখানে ঘন্টায় ৫০০ টাকায় পাওয়া যায়। এছাড়া বাইসাইকেলও পাওয়া যায়, সেটাও ঘন্টায় ২০০ টাকা করে নেয়। আমরা কি করলাম, অনেক দরদাম করে ৩০০ টাকা দিয়ে শুধুমাত্র দক্ষিণ পাড়া পর্যন্ত যাব। একটি মোটরসাইকেল রিজার্ভ করলাম এবং উঠে পড়লাম। এবং প্রাকৃতিক নিদর্শনগুলো খুব সুন্দরভাবে দর্শন করার, হৃদয়ে অনুভব করার চেষ্টা করছি। আর ভাবছি, আল্লাহর সৃষ্টি এত সুন্দর। এই যে দেখুন, মালদ্বীপে কিন্তু এই দৃশ্যই পাওয়া যায়, যে নারিকেল গাছ, পাশেই হচ্ছে নীলাভ সমুদ্র। আমাদের এই সমুদ্র নীল, স্বচ্ছ নীল। এটা দিনের বেলার ফুটেজগুলো আপনারা দেখতে পারবেন। এখন সকালবেলা, সূর্য এখনো ওঠেনি, আর একটু পরেই সূর্য উঠবে। সেই দক্ষিণ পাড়ায় এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে, নাস্তা করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত সেই সূর্য উদিত হয়েছে। ওপারে মিয়ানমারে, এপার থেকে দেখে নিচ্ছি। আর সেরাদ্বীপের প্রথম অংশে আমরা এগিয়ে চলছি। ওরে আর জানের জান, তুমি আমার প্রাণ। বর্তমানে এখানে ভ্রমণ নিষেধ, তারপরে কিভাবে আসলাম সেই গল্পটুকু পরে শোনাবো। অনেকেই হেঁটে চলছে। আর অল্প একটু পরেই বাংলাদেশের শেষ প্রান্ত। এরপরে আর বাংলাদেশ নেই, অর্থাৎ তাও আবার সাগরে। মানে দেখার ফিলিংসটা আলাদা। এর আগে আমি দুবার এখানে আসলেও কিন্তু দুর্ভাগ্যক্রমে আসা হয়নি। কিন্তু এইবার লং টাইম নিয়ে আসছি, পুরো এই জন্য 15 দিন এখানে থাকবো। তবুও দেখে যাব। কি বলেন ভাই সাহেব? জি জি। ইতিমধ্যে জীবন্ত একটি প্রবাল দেখতে পেলাম এবং এটা নিয়ে অনেকেই নাড়াচাড়া করছিল, নিষেধ করায় সবাই সরিয়ে দাঁড়ালো। আবারও আমি সামনের দিকে এগিয়ে চলছি। চারিদিকে প্রবালে ভরপুর। অনেকেই বসে আছে হাঁটতে হাঁটতে ক্লান্ত, অনেকেই সামনের দিকে এগিয়ে চলছে। আমিও তীব্র গতিতে এগিয়ে চলছি। এখন সূর্য দেখা গেছে, এজন্য অনেকটাই পরিষ্কার। করেন যে এখানে হচ্ছে চাঁদ মামা, আর এইদিকে হচ্ছে আমাদের সূর্য আঙ্কেল। দুইটাই পাশাপাশি, চরম একটা বৈশিষ্ট্য। তো বাংলাদেশের শেষ প্রান্ত, যার শেষে আর কিছু নেই, সেদিকে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। এখানে ঝাউবন রয়েছে, কেয়া গাছ সহ অসংখ্য গাছ রয়েছে, কারণ দুপাশেই হচ্ছে পাথর, যেখানে যাওয়া সম্ভব না। এইটুকুর মধ্যেই পার হয়ে যেতে হচ্ছে। আর অনেকেই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর এর মধ্যে এই আঙ্কেলকে দেখে আমি সত্যিই বিমুগ্ধ হলাম। এই বয়সে এখানে হেঁটে এসেছে এত কষ্ট করে। আপনি যুবক বা যুবতী হয়ে কেন এখানে আসেন না? একটু কষ্ট হবে, প্রকৃতিটা সুন্দরভাবে দেখতে পাবেন। পায়ে হেঁটে চলছি, পাথর, যদিও মাটি, এগুলো পাথর পরিণত হয়েছে। খুব কষ্ট হচ্ছে। তো দেখতে দেখতে আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে আলহামদুলিল্লাহ চলে এসেছি।
এরপরে আর বাংলাদেশের অংশ নেই, ভাবতেই অন্যরকম লাগছে। এটাই আমাদের বাংলাদেশ। ময়ূররঞ্জন এসে দেখে যাও, সেরা দ্বীপ আমাদের দখলে নিবে বলে। জল কেমন? যেন কোনো ভাই পানি করে না। জল কেমন? জল কেমন? আর এমন জায়গায় অবস্থান করছি, আমার পিছনে এটি হচ্ছে বাংলাদেশের অন্তিম স্থল। এরপরে আর বাংলাদেশ বলে কোনো কথা নেই, পুরোটাই হচ্ছে বঙ্গোপসাগর। অবস্থান করছি বাংলাদেশের সেই ঐতিহাসিক সেন্ট মার্টিনের সিরা দ্বীপের শেষ প্রান্ত আর কি। এরপরে আর দ্বীপ নেই, এটাই দেখেন স্বচ্ছ জল। বলতে হবে যে এখানে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমাকে আসতে হয়েছে। তো এখানকার ফিলিংসটা কেমন সেটা আসলে বোঝানোর মতো আমার ক্ষমতা নেই। দিস ইজ বাংলাদেশ। আমি বাংলাদেশের সেই অন্তিম স্থলে অবস্থান করছি। আমার ডান পাশে যে পাশে সূর্যোদয় হচ্ছে, এই পাশে হচ্ছে মিয়ানমার, পিছনে হচ্ছে থাইল্যান্ড এবং মালয়েশিয়া। তো এখান থেকে অনেকে চাইলে আপনার ট্রলারের নৌকাতে যেতে পারবেন, ইয়ারে যেতে হবে না। অনেকেই যায়, মাঝে মধ্যে আমরা খবরে দেখি। সো বাংলাদেশের শেষ প্রান্তে আছি, ফিলিংস চাই অন্যরকম। আলহামদুলিল্লাহ, আল্লাহর চরম শুকরিয়া। গত 3 দিন হলো প্রায় এই সিরা দ্বীপে অনেক কষ্টে সেই উত্তরবঙ্গ থেকে চলে এসেছি। আর এখানকে আসার মানে কি বলবো, ফিলিংস আসলে শেষ হচ্ছে না। এত কষ্ট করে এসে এই শেষ প্রান্ত এসে এতটা ভালো লাগা, এতটা আবেগ কাজ করতেছে, সেটা আসলে বোঝানোর মতো ভাষা নেই। আর এটাই আমার প্রিয় বাংলাদেশ, এটাই আমার প্রিয় মাতৃভূমি। তো আর কয়েকদিন হয়তো এই বছর আসা যাবে ইনশাল্লাহ এই সেন্ট মার্টিনে। সিরা দ্বীপে যদিও নিষেধাজ্ঞা, তারপরে অনেক কষ্ট করে আমরা আসলাম। সরকারের নিষেধ রয়েছে, কারণ আমরা এগুলো করার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে সরকার চাচ্ছে যে এগুলো একটু জীবন্ত রাখার জন্য, এই জন্যই নিষেধ করতেছে, আর ভিন্ন কোনো কারণ না। আর অনেকেই যেটা সেন্ট মার্টিন সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলছেন, আমেরিকা, মিয়ানমার বিভিন্ন কাছে বিক্রি হয়ে গেছে, আসলে সেটা না। জাস্ট আমাদের এই পর্যটন নগরীটা, এই পর্যটনের এলাকাটা আরো যেন সুন্দর হয়, বিদেশি পর্যটক যেন বেশি আসে, দেশবাসী আসেও যেন সুশৃঙ্খল ভাবে ঘুরতে পারে, এই জন্য এত নিয়ম কানুন। এটাকে আমরা সাধুবাদ জানিয়ে আমরা ঘুরতে আসি, বাংলাদেশকে ঘুরি, বাংলাদেশকে দেখি ইনশাল্লাহ। দাঁড়িয়ে থেকে কতটা ভালো লাগার কথা সেটা বোঝানোর মতো ক্ষমতা নেই। মালদ্বীপের সচরাচর আমরা ভিডিওতে এরকম দৃশ্য দেখি, বাট মালদ্বীপের চাইতে আমাদের এই দেশটা অসুন্দর বা কোথায় তার চাইতে বেশি। আর নোংরা বা খারাপ হয় এটা আমাদের নিজেদের কারণে। আমি সামনে কথা বলতে বলতে একটা বোতল দেখতে পাচ্ছি। সেন্ট মার্টিনে আসার গভর্নমেন্ট অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়েছে, তার মধ্যে পলিথিন, চিপসের প্যাক বা আরো কোনো কিছু নিয়ে এসে না ফেলে দেওয়া। কিন্তু এখানে কেন বোতল ফালালো সেটা আসলে বলার কিছু নেই। এই পাশে হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত এবং সমুদ্র, পাথরগুলো, গাছগুলো সবকিছু যেন প্রকৃতির মায়ায় এখানে এসে আপনি একাকার হয়ে যাবেন। এই যে এখানেও ওই পারে তো আমি 6 ইঞ্চি বোতল পাইলাম, এগুলো নিয়ে আসার কোনো যুক্তি আসে না, বা কারা নিয়ে আসছে। আরে বেটা, মদ খাবো, বাড়ির জায়গা নাই। চারিদিকে বঙ্গোপসাগর, মাঝখানে ছোট্ট এই সিরা দ্বীপ। এখানকার কি নয়নজীবন দৃশ্য দেখুন আপনারা। যে আল্লাহর অপূর্ব সৃষ্টি বলতে হবে, যে আল্লাহ কি না করতে পারে। এই জন্য আমি বলবো, বা সবাই আমরা, বিশেষ করে আমাদের আলেম সমাজ বলে যে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখুন, আল্লাহ যেখানেই হোক মানুষকে রিজিকের ব্যবস্থা করে দেবে। তার প্রমাণ হচ্ছে এখানে এই বিশাল মহাসাগরে, তার মাঝখানে ছোট্ট একটা সিরা দ্বীপ। সেখানে যদি এই যে একটা গাছ, কি গাছ অ্যাকচুয়ালি আমি সঠিক জানি না, সেখানে যদি ফল ফলাতে পারে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেবে। এই রিজিকের প্রতি সর্বদা আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে আমাদের। এই যে দেখুন এখানে এত সুন্দর সুন্দর গাছ, এ আল্লাহর অসীম কৃপা ছাড়া আর কিছুই না। এমন দৃশ্য, এ পাশে গাছ, এ পাশে সাগর, পাথর, বাংলাদেশের শেষ প্রান্ত, মানে এক কথাই সেই, আসলে সেই। সত্যি শুকরিয়া আদায় করার মতো, সত্যি ভালো লাগার মতো। অনেক ক্লান্ত শ্রান্ত হয়ে এখানে এসেছি,
তারপরেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। খুব ভোরে বের হয়েছি, রাতে ঘুম হয় না, সবকিছু মিলে যেন এক ভিন্ন এক স্বাদ। এসে এর সিরা দ্বীপের শেষ প্রান্ত আনারসের মতো ফল, জানি না এটা খাওয়া যায় কিনা, এটার নামও আমার সঠিক জানা নেই, এক সময় শুনেছিলাম, খেয়াল নাই এই মুহূর্তে। তো চমৎকার লাগছে। তো এটার নাম কি কেউ যদি জানা থাকে অবশ্যই কমেন্টে একটু ঝটপট জানিয়ে দেবেন। মোটামুটি অনেক সময় রয়েছি, কারণ জল বেড়ে যাচ্ছে, সামনে আবার কোস্টগার্ড আটকে দেবে, এই জন্য আবারও দ্রুত এগিয়ে চলছি। আমাদের পেছনে বলতে কেউ নেই, আমরা কয়েকজন বেশ সামনে, কারণ সবাই দ্রুত চলে গিয়েছে। এখানে আসা নিষেধ, এইটা অমান্য করে হাজার হাজার লোকজন খুব ভোরে উঠে চলে এসেছে, আমিও তাদের দলেরই একজন। এমন দৃশ্যগুলো দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি, সাগরের মাঝে কি নাই সম্ভব। আমরা চলছি, ছায়াও আমাদের সঙ্গেই চলছে এগিয়ে সামনের দিকে। সিরা দ্বীপের প্রথম স্টেপটা শেষ করে আসলাম আর কি, অন্তিম স্থল। সামনে আরও একটা, এটাতেও আমরা একটু দেখবো এবং ঘুরবো। খুব ভোরে চলে এসেছিলাম সিরা দ্বীপে, তো প্রচণ্ড রোদ, এখন থাকা যাচ্ছে না। এখন আবারও যেখানে আমাদের হোটেল রয়েছে সেটা পশ্চিম পাড়ে, এখান থেকে প্রায় 5 কিলো 5.5 কিলো রাস্তা। আসার সময় মোটর সাইকেল এসেছিলাম, বাট এখন আমাকে যেতে হবে দেখি একটু ফিল নেওয়ার জন্য, পায়ে হেঁটে যাব। কিন্তু প্রচুর রোদ, এর মধ্যেও পানিও ফুরিয়ে গিয়েছে, খাবার তো নেই। আর কি বলবো মাননীয় স্পিকার, এখানে খাবারের যা দাম, কাল রাতে আমি যেটা খাবার খেয়েছি শুটকি ভর্তা আর ডাল, এই মিলে দুজনের বিল আসছে 250 টাকা। তো পুরোই অবাক। যাই হোক, এখানে যারা আসে অনেক টাকাওয়ালা লোকজন বেশি আসে, বাট আমার মতো গরিব লোকেরা খুব কমই আসে, মানে হাই বাজেটের লোকজন। বাট আমি আসছি, সৌভাগ্য বলতে হবে, আল্লাহর চরম শুকরিয়া যে আমার মতো নিরুপায় অসহায় লোকগুলো আসছে। কারণ হচ্ছে আমি একজন বাংলাদেশ প্রেমী, প্রকৃতি প্রেমী, প্রকৃতির জন্য আমি ছুটে যেখানে খুশি আমি যাব, বাংলাদেশের যত কষ্টই হোক। এটা হচ্ছে প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম তৃতীয় অংশ, এই অংশ পার হয়ে যাচ্ছি, পানি চলে আসছে। এখানে থাকাটা মোটেও নিরাপদ নয়, আর কিছুক্ষণ থাকলে এখানে গলা পর্যন্ত পানি হবে বা স্রোতে ভেসে নিয়ে যাবে। তারপরে এসব দৃশ্য বারবার চোখে আটকে দিচ্ছে। বেশিরভাগ লোকজন ছবি তোলে, আমার ছবি তোলার সময় নেই, কারণ দ্রুত করতে হচ্ছে। সময় যত জন এগিয়ে আসছে সিরা দ্বীপকে যেন ততই দ্রুত পার হয়ে যেতে হবে। সিরা দ্বীপ থেকে অনেক ক্লান্ত হয়ে হেঁটে আসলাম, মাঝখানে গিয়ে আমাদের কোস্টগার্ড আটকে দিয়েছিল, নাম ঠিকানা এবং ফোন নাম্বার নিয়ে নিয়েছে, যারা আগে আসছে তাদের সমস্যা হয়নি। সো অনেক টায়ার্ড, ক্ষুধাও লেগে গেছে, সকাল প্রায় 9টা বেজে গেছে। এর মধ্যেও এখানে বেশ কিছু খাবারের ব্যবস্থা রয়েছে, তবে খাবারের প্রাইস ইজ ভেরি হাই। আমি খাবার আসবে দেখাবো আপনাদেরকে। তারপরেও যে এখানে পাচ্ছি এটাই শুক্রিয়া, কারণ এনাদের ব্যবসা চলে অনলি এখন 2 মান্থ। আলহামদুলিল্লাহ এতে খিচুড়ি চলে আসছে। নর্মালি যদি এটা ঢাকা শহর বা অন্যান্য শহরে খিচুড়ি খেতে যান খুব হলে 20 থেকে 30 টাকা, সঙ্গে অন্য কিছু খাইলে সেটা আলাদা হিসাব। কিন্তু এই খিচুড়ির সঙ্গে একটা করে ডিম সেদ্ধ যেটা দেবে 120 টাকা, ফ্রাই করে খাইলে 140 টাকা। এই হচ্ছে এখানকার অবস্থা। মানে সকালের নাস্তা করতে প্রায় দুজন আমরা 300 টাকার মতো পড়ে যাচ্ছে। সেন্ট মার্টিনে ওভারঅল সব কিছুই রেট বেশি, এটা আপনাকে মানতেই হবে। পানির বোতল ছোট, বড়টার দাম কত, ছোটটার দাম কত? বড়টার দাম 40 টাকা, ছোটটা 30 টাকা। দেন সকালবেলা অলরেডি জীবন। আর সেন্ট মার্টিনে এসে আমি যে সাধারণত পানি বা পানীয় জাতীয় কোমল পানীয় যে খাবারগুলো সবগুলো বাংলাদেশি কোম্পানি, এই জন্য আমার ভালো লাগছে। পেপসিকো বা ইসরায়েলি কোনো পণ্য কোনো একটা শপই দেখতে পাইনি। যেমন পানি আমরা নর্মালি পানি দিলে কোকা কোলার অ্যাকুফেনে দেয়, এখানে জীবন সহ ম্যাম অন্য দিচ্ছে, চমৎকার। এনাদের যদিও খোলা ময়দানে আবার টিস্যু দিচ্ছে, ব্যবহার অনেক ভালো, কারণ ওনাদের বিজনেস হচ্ছে 2 মাস। সো সকালের নাস্তা করে আমরা এই দক্ষিণ পাড়ার কিছু অঞ্চলে যাব। তরমুজ চাষ হয়, এখানে অনেক নারকেল আছে, মূলত নারকেল থেকেই নারকেল জিঞ্জিরা নামে পরিচিত, বা সেখান থেকে পরবর্তীতে ব্রিটিশরা এটার নাম দেয় সেন্ট মার্টিন। সো এখন মূল নারকেল বাগানগুলোতে যাব, অর্থাৎ নারকেল জিঞ্জিরায় দেখবো ইনশাল্লাহ।